আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ধারাবাহিক বিসিএস প্রশ্ন সমাধানের নতুন আরও একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানতে চলেছি 31 থেকে 35তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। যারা আমরা গত পর্বগুলো মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সবগুলো পর্বের লিংক একসাথে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক 31তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো দিয়ে। তো প্রথম প্রশ্নে বলা আছে যে বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সুতরাং 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক। 2 নং প্রশ্নে বলা আছে আনন্দমঠ উপন্যাসের লেখক কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 নং প্রশ্নে বলা আছে বিদ্রোহী কবিতা ড্যাশ কাব্যের অন্তর্গত। তো বিদ্রোহী কবিতা হলো অগ্নিবীণা কাব্যের অন্তর্গত, অর্থাৎ 3 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 4 নং প্রশ্নে বলা আছে তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? তো তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কবি জসিমউদ্দিন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। 5 নং প্রশ্নে বলা আছে যে ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ছিন্নপত্রের অধিকাংশ পত্র ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা, অর্থাৎ 5 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক। 6 নং প্রশ্নে বলা আছে মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য হচ্ছে এক ধরনের পত্রকাব্য, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। 7 নং প্রশ্নে বলা আছে আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? আলাওলের তোহফা হচ্ছে এক ধরনের নীতি কাব্য, অর্থাৎ 7 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ। 8 নং প্রশ্নে বলা আছে উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তো উজবুক শব্দটি মূলত তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। 9 নং প্রশ্নে বলা আছে সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? আনত শব্দটি হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 10 নং প্রশ্নে বলা আছে আশোক সৈয়দ কার ছদ্মনাম? তো আশোক সৈয়দ হচ্ছে মূলত আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। 11 নং প্রশ্নে বলা আছে সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? এই যে পরস্পর মূলত এখানে নিপাতনে সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত। 12 নং প্রশ্নে বলা আছে অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অদিতি শব্দের সমার্থক নয় হচ্ছে নীর, কারণ এখানে যেই 3টি শব্দ আছে এই সবগুলোর অর্থই হচ্ছে অদিতি বা পৃথিবী, কিন্তু নীর অর্থ হচ্ছে জল বা পানি। সুতরাং 12 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ। 13 নং প্রশ্নে বলা আছে পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? উত্তর কবীন্দ্র পরমেশ্বর। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম হলো রাজিয়া খান, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। 15 নং প্রশ্নে বলা আছে কোয়ার্টারলি শব্দের অর্থ কি? কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে মূলত 4 ভাগের 1 ভাগ। তো আমরা যদি বছরকে 4 ভাগের 1 ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ত্রৈমাসিক, অর্থাৎ প্রতি 3 মাস। সুতরাং 15 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 16 নং প্রশ্নে বলা আছে নিচের কোন বানানটি শুদ্ধ? তো এখানে নিচের শুদ্ধ বানান হচ্ছে 9 রসিকার তালিবা 6 দীর্ঘিকার 6 রসিকার 9 দীর্ঘিকার, অর্থাৎ নিশিথিনী। তার মানে 16 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 17 নং প্রশ্নে বলা আছে শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ।
সাহিত্যের অলংকার প্রধানত কত প্রকার? সাহিত্যের অলংকার প্রধানত দুই প্রকার। গাড়ি চলে না চলে না চলে না রে গানের গীতিকার কে? তো গাড়ি চলে না চলে না চলে না রে গানের গীতিকার হচ্ছে শাহ আব্দুল করিম। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুর সন কোনটি? অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুর সন হচ্ছে 1999। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। এতক্ষণ জানলাম 31তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্নগুলো। এখন আমরা জানবো 32তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। তো প্রথম প্রশ্নে বলা আছে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? তো বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটোপি, অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 2 নং প্রশ্নে বলা আছে সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো অবচেতন, অর্থাৎ 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 3 নং প্রশ্নে বলা আছে কোনটি ইংরেজি শব্দ? তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি কমা, এটি হচ্ছে মূলত ইংরেজি শব্দ থেকে আগত, এটি হচ্ছে একটি বিরাম চিহ্নের নাম। 4 নং প্রশ্নে বলা আছে শূন্য পুরাণ রচনা করেছেন ড্যাশ। তো শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? তো এখানে যে 4টি শব্দ আছে এর মধ্যে যে অনাবৃষ্টি শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহার করা হয়েছে, কারণ এই যে পরাকাষ্ঠ এখানে প্ররা এবং অভিব্যক্তি এখানে অবি এবং পরিশ্রান্ত এখানে পরি, এই 3টি শব্দে যেই উপসর্গ ব্যবহৃত হয়েছে এগুলো হচ্ছে মূলত সংস্কৃত উপসর্গ। আর এখানে যে অনাবৃষ্টির অনা হচ্ছে বাংলা উপসর্গ, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 6 নং প্রশ্নে বলা আছে পালামো ভ্রমণ কাহিনীটি কার রচনা? পালামো ভ্রমণ কাহিনীটি লিখেছেন সজীবচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। আলোছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? আলোছায়া পদটি মূলত দ্বন্দ্ব সমাসের অন্তর্গত, অর্থাৎ 7 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। কোনটি সাধিত শব্দ নয়? উত্তর হচ্ছে গোলাপ, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? দিবারাত্রির কাব্য উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ 9 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 10 নং প্রশ্নে বলা আছে কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? এখানে যে 4টি অপশন দেয়া আছে তার মধ্যে কাজী নজরুল ইসলাম রচিত গল্প হচ্ছে পদ্ম গোখরা, সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। 10 নং প্রশ্নে বলা আছে আনোয়ারা গ্রন্থটি কার রচনা? তো আনোয়ারা গ্রন্থটি লিখেছে মোহাম্মদ নজিবুর রহমান, সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। 12 নং প্রশ্নে বলা আছে কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? তো বীরবল ছদ্মনামে লিখতেন মূলত প্রমোদ চৌধুরী, অর্থাৎ প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল, সুতরাং 12 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 13 নং প্রশ্নে বলা আছে কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে আকাঙ্ক্ষা, অর্থাৎ এই যে বি নাম্বার অপশন, সুতরাং 13 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 14 নং প্রশ্নে বলা আছে কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়? তো এখানে যে বি, সি এবং ডি এর যে অপশনগুলো অনিল, মারুদ, পবন, এই সবগুলোর অর্থ হচ্ছে বাতাস বা হাওয়া, সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে এ, অর্থাৎ পাবক, যার অর্থ হচ্ছে আগুন। 15 নং প্রশ্নে বলা আছে যে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? তো ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি ড্যাশ। তো মা ছিল না বলে তার কেউ চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য, অর্থাৎ 16 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি।
17 নং প্রশ্নে বলা আছে গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে ড্যাশ। তো গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ, অর্থাৎ এই 17 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 18 নং প্রশ্নে বলা আছে তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এই প্রবাদটির রচয়িতা কে? তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এই প্রবাদটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ 18 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 19 নং প্রশ্নে বলা আছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? তো ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? মুক্তিযুদ্ধ নির্ভর রচনা হচ্ছে ৭১-এর দিনগুলি, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। তো এতক্ষণ জানলাম আমরা 32তম বিসিএস এর প্রশ্নগুলো। এখন আমরা জানতে চলেছি 33তম বিসিএস প্রিলিমিনারি বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা, সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে বি। 2 নং প্রশ্নে বলা আছে কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? তো কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে মূলত 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে, সুতরাং 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 3 নং প্রশ্নে বলা আছে কবিগানের প্রথম কবি হচ্ছে ড্যাশ। তো কবিগানের প্রথম কবি হচ্ছে গুজলাপুট, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 4 নং প্রশ্নে বলা আছে কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ কার লেখা? এটি হচ্ছে মূলত কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখা, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 5 নং প্রশ্নে বলা আছে কোন চরণটি সঠিক? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক চরণ হচ্ছে এ, অর্থাৎ দন্ধান্যে পুষ্পে ভরা, সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। শুদ্ধ নয় বানান ড্যাশ, অর্থাৎ এখানে কোন বানানটি শুদ্ধ নয়? এখানে শুদ্ধ নয় এমন বানান হচ্ছে ঊর্ধ্ব। 7 নং প্রশ্নে বলা আছে গৃহী এর বিপরীত শব্দ ড্যাশ। তো গৃহী এর বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। এক্সাইজ ডিউটির পরিভাষা কোনটি? এক্সাইজ ডিউটির পরিভাষা হচ্ছে অবগাড়ি শুল্ক, অর্থাৎ 8 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 9 নং প্রশ্নে বলা আছে কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা, সুতরাং 9 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 10 নং প্রশ্নে বলা আছে তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল বাংলো, এটি কোন বাক্য? তো এটি হচ্ছে একটি মিশ্র বা জটিল বাক্য, সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে বি। কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? তো অগ্নির সমার্থক শব্দ নয় হচ্ছে প্রজ্বলিত, সুতরাং 11 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 12 নং প্রশ্নে বলা আছে যে কোনটি সঠিক বানান? তো এখানে সঠিক বানান হচ্ছে নিশিথিনী, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। তো এইরকম আমাদের এই প্রশ্নের মতো হুবহু প্রচুর প্রশ্ন বিসিএস এ প্রতিবার রিপিট এসে থাকে, আর ওই রিপিট প্রশ্নটি পাওয়ার জন্য আমাদের উচিত প্রথমেই বিগত সালের প্রশ্নগুলো খুব বুঝে শুনে ভালোভাবে সলভ করে নেওয়া, আর এই কারণে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি। তো 13 নং প্রশ্নে বলা আছে কোনটি কোলন? তো 4টি অপশনের মধ্যে এখানে কোলন হচ্ছে বি নাম্বারটা, সুতরাং 13 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল সর্বপ্রথম প্রকাশিত হয় 1923 সালে, অর্থাৎ 14 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 15 নং প্রশ্নে বলা আছে কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? তো সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত গ্রন্থ হচ্ছে
হরতাল। 16 নং প্রশ্নে বলা আছে ডাকের কাঠি বাগধারার অর্থ কি? ডাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে মোসাহেব, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র হচ্ছে কুন্দ নন্দিনী, অর্থাৎ 17 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে পিপিলিকা, অর্থাৎ পয়রসিকার পয় দীর্ঘিকার লয়রসিকার কয়াকার কা, পিপিলিকা। সুতরাং 18 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 19 নং প্রশ্ন বলা আছে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ড্যাশ। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ.বি. ইয়েটস, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ, এবং ডব্লিউ.বি. ইয়েটস এর পুনরূপ হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। 20 নং প্রশ্নে বলা আছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন ড্যাশ, অর্থাৎ এই গ্রন্থটি কে রচনা করেন? তো দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অর্থাৎ এই 20 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। তো এতক্ষণ জানলাম 33তম বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত। এখন আমরা জানবো 34তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? তো বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। বানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? বানুসিংহ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 4 নং প্রশ্নে বলা আছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল কত? তো বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল হচ্ছে 1201 থেকে 1350 সাল পর্যন্ত, অর্থাৎ 4 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 5 নং প্রশ্নে বলা আছে মধ্যযুগের কবি নন কে? তো মধ্যযুগের কবি নয় হচ্ছে জয় নন্দী, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 6 নং প্রশ্নে বলা আছে যে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 6 নং প্রশ্নে বলা আছে বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? তো বাংলা সাহিত্যের জনক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম চিরস্মরণীয়, অর্থাৎ 7 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 8 নং প্রশ্নে বলা আছে মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, অর্থাৎ 8 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 9 নং প্রশ্নে বলা আছে কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা? কুলীন কুল সর্বোচ্চ নাটকটি মূলত রামনারায়ণ তর্করত্নের রচনা, অর্থাৎ 9 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 10 নং প্রশ্নে বলা আছে নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু হচ্ছে নীলকরদের অত্যাচার, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। গড়ে বাইরে উপন্যাসটি কার লেখা? গড়ে বাইরে উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 12 নং প্রশ্নে বলা আছে সৈয়দ মোস্তফা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? তো সৈয়দ মোস্তফা আলীর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র, অর্থাৎ 12 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 13 নং প্রশ্নে বলা আছে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত, অর্থাৎ 13 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 14 নং প্রশ্নে বলা আছে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? তো ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে কবর, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 15 নং প্রশ্নে বলা আছে কোন কাব্যটি পল্লীকবি জসিমউদ্দিন রচিত? তো পল্লীকবি জসিমউদ্দিন রচিত কাব্য হচ্ছে
রাখালি। 16 নং প্রশ্নে বলা আছে তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা এটি? তুমি আসবে বলে স্বাধীনতা এই কবিতাটি লিখেছেন শামসুর রহমান। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 17 নং প্রশ্নে বলা আছে দেয়াল রচনাটি কার? তো দেয়াল রচনাটি লিখেছেন হুমায়ুন আহমেদ। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 18 নং প্রশ্নে বলা আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? তো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড। অর্থাৎ 18 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 19 নং প্রশ্নে বলা আছে 1985 সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান? তো 1985 সালে নাসির উদ্দিন স্বর্ণপদক পান হচ্ছে সৈয়দ আলী আহসান। 20 নং প্রশ্নে বলা আছে বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি? এখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 সাল পর্যন্ত। অর্থাৎ 20 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। তো এতক্ষণ জানলাম আমরা 34তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো। এখন আমরা জানতে চলেছি 35তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার বাক্যটি নিম্নরেখ স বা স এর ব্যবহারে এখানে দুটি মূলত অশুদ্ধ। অর্থাৎ এই 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 2 নং প্রশ্নে বলা আছে যে নিচের কোন বানানটি শুদ্ধ? তো এখানে নিচের শুদ্ধ বানান হচ্ছে ম নয় দীর্ঘিকার মূর্ধন্য শয় দীর্ঘিকার অর্থাৎ মনীষী। 3 নং প্রশ্নে বলা আছে কোন বাক্যটি শুদ্ধ? তো এখানে শুদ্ধ বাক্য হচ্ছে যে দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 4 নং প্রশ্নে বলা আছে কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? তো কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা হচ্ছে ভোগ্য পণ্য। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে বি। 5 নং প্রশ্নে বলা আছে জল শব্দের সমার্থক নয় কোনটি? তো জল শব্দের সমার্থক নয় হচ্ছে জলদি। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। 6 নং প্রশ্নে বলা আছে কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়? তো এখানে বিপরীতার্থক নয় এমন শব্দজোড়া হচ্ছে ডি অর্থাৎ ইষ্টপুষ্ট। 7 নং প্রশ্নে বলা আছে পরশ্ব শব্দটির অর্থ কি? এর অর্থ হচ্ছে পরশু। অর্থাৎ 7 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 8 নং প্রশ্নে বলা আছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? বাংলা ভাষায় মূলত লিঙ্গ পরিবর্তন দ্বারা শব্দ সাধন হয় না। অর্থাৎ 9 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। লবণ শব্দের বিশেষ্য কোনটি? লবণ শব্দের বিশেষ্য হচ্ছে নুন। অর্থাৎ 10 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 11 নং প্রশ্নে বলা আছে কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? ওই যে আসক্তি। আসক্তি বাক্যের কোনো বৈশিষ্ট্য নয়, মূলত বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে আসক্তি। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? এখানে প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খণ্ডিত। 13 নং প্রশ্নে বলা আছে দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? তো দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপ যোগ অয়ন। সুতরাং 13 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 14 নং প্রশ্নে বলা আছে জজ সাহেব কোন সমাসের উদাহরণ? জজ সাহেব মূলত কর্মদ্বারয় সমাসের উদাহরণ। অর্থাৎ এই 14 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 15 নং প্রশ্নে বলা আছে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? এখানে ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় হচ্ছে প্রাতিপদিক। অর্থাৎ 15 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ প্রাতিপদিক।
16 নং প্রশ্নে বলা আছে সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কবি কাইপার। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। এই প্রশ্নে বলা আছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহা কোষ। অর্থাৎ 17 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 18 নং প্রশ্নে বলা আছে তাম্বুল রাতুল হইল অদর পরশে, এর অর্থ কি? তাম্বুল রাতুল হইল অদর পরশে এর অর্থ হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হলো। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 19 নং প্রশ্নে বলা আছে হপ্তপয়কর কার রচনা? হপ্তপয়কর হচ্ছে সৈয়দ আলাওলের রচনা। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 20 নং প্রশ্নে বলা আছে মঙ্গল কাব্যের কবি নন কে? তো মঙ্গল কাব্যের কবি নয় হচ্ছে দাশু রায়। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 21 নং প্রশ্নে বলা আছে যে সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন কে? তো সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হচ্ছে আত্মচরিত। অর্থাৎ 22 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি ছিল মূলত খুলনার পিঠাভোগ অঞ্চলে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 24 নং প্রশ্নে বলা আছে তেল নুন লক্রি কার রচিত গ্রন্থ? তেল নুন লক্রি হচ্ছে প্রমোদ চৌধুরীর রচিত গ্রন্থ। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। 25 নং প্রশ্নে বলা আছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 26 নং প্রশ্নে বলা আছে কপাল কুণ্ডলা কোন প্রকৃতির রচনা? তো কপাল কুণ্ডলা হচ্ছে রোমাঞ্চমূলক উপন্যাস। অর্থাৎ এই প্রশ্নের উত্তর এ। 27 নং প্রশ্নে বলা আছে কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? তো এখানে যে অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান এটি মূলত রবীন্দ্র রচনার অন্তর্গত নয়। অর্থাৎ 27 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। দ্রৌপদী কে? দ্রৌপদী হচ্ছে মূলত মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রী। অর্থাৎ এই 28 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 19 নং প্রশ্নে বলা আছে মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? মিলির হাতে স্টেন গান গল্পটির লেখক হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। অর্থাৎ এই 29 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 30 নং প্রশ্নে বলা আছে অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? অসমাপ্ত আত্মজীবনী হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত গ্রন্থ। 31 নং প্রশ্নে বলা আছে প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে? তো প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার হচ্ছে শেখ ওয়াহিদ। অর্থাৎ 31 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 32 নং প্রশ্নে বলা আছে মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তারেক মাসুদ। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। 33 নং প্রশ্নে বলা আছে হুলিয়া কবিতা কার রচনা? তো হুলিয়া কবিতাটি রচনা করেছেন নির্মলেন্দু গুণ। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 34 নং প্রশ্নে বলা আছে নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? তো আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সোমেন চন্দ্র। অর্থাৎ 34 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি বা সোমেন চন্দ্র। 35 নং প্রশ্নে বলা আছে যে নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের চিত্র অঙ্কিত হয়েছে এমন উপন্যাস হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম, অর্থাৎ 35 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। তো এ ছিল বন্ধুরা আমাদের আজকের পর্বের আলোচনা। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।